আচ্ছা, লাস্ট ফ্রাইডে ক্লাসে আমরা সেকেন্ড কনসেপ্ট শুরু করছিলাম। আমার যতদূর মনে আছে, সেকেন্ড কনসেপ্ট শুরু করার পরে আমরা সেকেন্ড কনসেপ্ট থেকে এই আমাদের এক্সাম্পল 4.7টা সম্ভবত আমরা সলিউশন করছিলাম। এরপরে আমাদের এক্সাম্পল 4.7, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ এটা হচ্ছে একটা পুরো কমপ্লিট ম্যাথ। আমাদের সেকেন্ড কনসেপ্টের মোটামুটি যা কিছু বের করতে হয়, বা আমাদের যদি প্রেশার লাইন বা থ্রাস্ট লাইন ড্র করতে হয়, তাহলে আমাদের কি কি ভ্যালু প্রয়োজন, থ্রাস্ট লাইন শিফটের কি কি ভ্যালু বের করার প্রয়োজন, বা আমাদের একদম ফার্স্ট কনসেপ্টের মতো যদি টপ ফাইবার বটম ফাইবারের স্ট্রেস বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হয়, এই পুরাটা 4.7 এর মধ্যে আছে। এবং পুরা এই 4.7 যে প্রবলেমটা, এক্সাম্পল প্রবলেমটা আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসে সলিউশন করছিলাম। সো এই 4.7 যদি আমরা খুব ভালো মতো বুঝতে পারি, তাহলে এখানে বাকি যে সমস্ত এক্সাম্পল প্রবলেম আছে সবগুলাই খুব ইজিলি বোঝা যাবে। এটা বেশ মানে সহজ কয়েকটা স্টেপ ফলো করে, এবং সেই ভ্যালুগুলো বের করতে পারলে মোটামুটি আমরা আমাদের ডিজায়ার্ড যে প্রেশার লাইন বা থ্রাস্ট লাইন সেটার পজিশন এবং স্ট্রেস সহজেই বের করতে পারি। সেকেন্ড কনসেপ্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আছে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিছুটা রিলেট করে, সেটা হচ্ছে এক্সাম্পল 4.9। আমরা এক্সাম্পল 4.9টা প্রথমে দেখি। এখানে জাস্ট আগে এক্সাম্পল 4.7 এ আমরা যেভাবে যা সলিউশন করছি, এখানেও সেম একই রকম একই জিনিসই আছে। জাস্ট সলিউশন আমাদের প্রসিডিউরটা সেমই থাকবে, শুধুমাত্র এখানে গার্ডারের ধরনটা ভিন্ন, এবং এখানে যে আমাদের যে কেবল প্রোফাইল বা টেন্ডন প্রোফাইল, সেই প্রোফাইলটাও ভিন্ন। আমরা যদি প্রথমে একটু প্রশ্ন দেখি, এখানে বলা আছে বক্স গার্ডার অফ প্রি স্ট্রেসড কংক্রিট ব্রিজ অফ স্প্যান 40 মিটার হ্যাজ ওভারঅল ডাইমেনশন অফ 1200 মিলিমিটার বাই 1800 মিলিমিটার। তার মানে হচ্ছে একটা বক্স গার্ডার ব্রিজের একটা বক্স গার্ডার আছে। এখানে বলা আছে ব্রিজটার স্প্যান লেন্থ, মানে হচ্ছে এখানে যদি একটা পায়া থাকে বা পিলার থাকে, আর একটা আছে 40 মিটার দূরে, এই স্প্যান লেন্থটা হচ্ছে 40 মিটার। এবং বক্স গার্ডারটার ডাইমেনশন দেওয়া আছে এরকম একটা রেক্টাঙ্গুলার বক্স গার্ডার, যেটার উইডথ দেওয়া আছে হচ্ছে 1200 মিলিমিটার এবং ডেপথ দেওয়া আছে হচ্ছে 1800 মিলিমিটার। দ্য ইউনিফর্ম থিকনেস অফ দ্য ওয়ালস ইজ 200 মিলিমিটার। তার মানে হচ্ছে এই চারিপাশে এসে আমরা সলিড ওয়াল গুলা দেখতে পাচ্ছি, এই সলিড ওয়াল গুলার ডাইমেনশন বা হচ্ছে 200 মিলিমিটার। দ্য লাইভ লোড অ্যানালাইসিস ইন্ডিকেটস এ ম্যাক্সিমাম লাইভ লোড মোমেন্ট অফ 2000 কিলো নিউটন মিটার। এখানে এই বক্স গার্ডারটার উপরে যে লাইভ লোডটা আসবে, ভেহিকল চলাচল করার কারণে যে লাইভ লোডটা আসবে, এখানে লোড না দিয়ে ডাইরেক্ট একদম মোমেন্টই দেওয়া আছে। আমাদের এখানে আলাদা করে মোমেন্ট বের করার প্রয়োজন নাই, ডাইরেক্ট এখানে মোমেন্টের ভ্যালুই দেওয়া আছে যে লাইভ লোডের কারণে এখানে মোমেন্ট একটা হচ্ছে 2000 কিলো নিউটন মিটার। এই ভ্যালুটা কত? এট দ্য সেন্টার অফ দ্য স্প্যান। তার মানে হচ্ছে এই 2000 কিলো নিউটন মিটার যে ভ্যালুটা, এটা হচ্ছে একদম যে স্প্যান লেন্থটা আছে সেই স্প্যান লেন্থের একদম মাঝামাঝি অবস্থায়। The beam is pre-stressed by a parabolic cables with effective force of 7000 kilonewton. এখানে যে আমরা কেবল বা টেন্ডন যেটাই বলি, এই কেবলটা এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, এই প্রি স্ট্রেসিং ফোর্সটার ভ্যালু হচ্ছে 7000 কিলোনিউটন। The cables which are concentric at supports and have an eccentricity of 800 millimeter at the center of the span section. ভালো মতো খেয়াল করেন, এর আগে যখন আমরা এক্সাম্পল 4.7 সলিউশন করছিলাম, এক্সাম্পল 4.7 আমাদের এখানে যে এটা দেওয়া ছিল, এখানে যে আমাদের কেবল প্রোফাইলটা দেওয়া ছিল, এখানে বলা ছিল জাস্ট একটা স্ট্রেট কেবল প্রোফাইল। আর এক্সাম্পল 4.9 এ যখন আমরা আসতেছি, এক্সাম্পল 4.9 আমাদের এখানে বলা আছে যে কেবল প্রোফাইল এটা হচ্ছে একটা প্যারাবোলিক কেবল প্রোফাইল। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতেছি এরকম একটা প্যারাবোলিক শেপে আছে, যেটার দুইটা সাপোর্টে হচ্ছে ইসেন্ট্রিসিটি 0 বা কনসেন্ট্রিক। আমরা জানি যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হইতেছে তার ডিস্টেন্সটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। তো যেহেতু নিউট্রাল অ্যাক্সিস একদম এখানে, এবং আমরা কেবল প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি এই যে এই সাপোর্টে কেবলটা আছে এখানে, এই সাপোর্টে কেবলটা আছে এখানে, তার মানে হচ্ছে দুইটা সাপোর্টেই সেটা কনসেন্ট্রিক, অর্থাৎ সাপোর্ট ইসেন্ট্রিসিটি 0। আর মিড স্প্যানে একদম মাঝামাঝি পর্যায়ে তার ইসেন্ট্রিসিটিটা ম্যাক্সিমাম, সেই ইসেন্ট্রিসিটিটার ভ্যালুটা হচ্ছে 800 মিলিমিটার। Compute the resultant stresses at the center of the span using internal resisting couple method. তার মানে হচ্ছে আমাদের এখন এই যে বিমটা দেওয়া আছে, এই বক্স গার্ডারটা দেওয়া আছে, এই বক্স গার্ডারটা টপ ফাইবার এবং বটম ফাইবার এই দুইটা জায়গায় আমাদের স্ট্রেস বের করতে হবে। এখানে মেথড বলা আছে ইন্টারনাল রেজিস্টিং কাপল মেথড। আমরা বলছিলাম সেকেন্ড কনসেপ্ট, যেটা সেকেন্ড কনসেপ্টেরই অনেকগুলো নাম দ্বারা প্রকাশ করা হয়, এটাকে প্রেসার লাইন কনসেপ্ট বলা হয়, থ্রাস্ট লাইন কনসেপ্ট বলা হয়, অথবা ইন্টারনাল রেজিস্টিং কাপল মেথড বা ইন্টারনাল রেজিস্টিং মোমেন্ট মেথডও বলা হয়।
অর্থাৎ সহজ কথা আমাদের সেকেন্ড কনসেপ্ট ইউজ করে আমাদের এখান থেকে টপ ফাইবার এবং বটম ফাইবারের স্ট্রেসটা বের করতে হবে। তাহলে আমরা সেকেন্ড কনসেপ্ট সহজে করার জন্য আমরা কয়েকটা সিম্পল সিম্পল স্টেপ আমরা লিখে দিছিলাম লাস্ট ফ্রাইডে ক্লাসে। একদম কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আমরা বলছিলাম যে সিকুয়েন্সিয়ালি আমরা এই টাইপের প্রবলেমটা অ্যাপ্রোচ করব এবং এটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের প্রথমে যে গিভেন ইনফরমেশন দেওয়া আছে, গিভেন ইনফরমেশন থেকে আমরা চাইলে কিছু জেনারেল ডাটা আমরা বের করে নিতে পারি, অথবা এগুলো আমরা ম্যাথ করার সময় আমাদের ম্যাথের প্রয়োজন অনুযায়ী পরেও বের করে নিতে পারি, সেটা আমাদের কাছে সুবিধা মনে হয়। তো প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আমাদের এখানে যে বক্স গার্ডারটা দেওয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করেন, কারণ এটা গতানুগতিক একটা বিমের ক্রস সেকশন দেওয়া নাই, এখানে বলা আছে একটা বক্স গার্ডার। বক্স গার্ডার মানে হচ্ছে তার এই যে আমরা যদি পেরিমিটারের দিকে খেয়াল করি, মানে চারপাশে এগুলো হচ্ছে সলিড, এগুলো হচ্ছে সলিড, এবং মাঝখানে যেটা দেখতেছি মাঝখানের এই জায়গাটা হচ্ছে ফাঁকা বা হলো। আমরা সাধারণত কোনো কোনো যদি বড় ব্রিজ বা মেগা স্ট্রাকচারের কথা চিন্তা করি, বা আমরা যদি মেট্রো রেলের যে গার্ডারটা আছে সেটার কথাও চিন্তা করি, মেট্রো রেলের গার্ডার গুলো হচ্ছে বক্স গার্ডার, এগুলো প্রিস্টেস বক্স গার্ডার। যদিও সেটা শেপ এরকম রেক্ট্যাঙ্গুলার না, সেটা শেপ হচ্ছে একটু অন্যরকম, শেপ কিছুটা হচ্ছে এইরকম। মেট্রো রেলের গার্ডার গুলা জাস্ট উপরের দিকে খেয়াল করলেই দেখবেন মেট্রো রেলের গার্ডার গুলার শেপ মোটামুটি হচ্ছে এরকম। আর এখানে জাস্ট আমাদের সিম্পলিসিটির জন্য, আমাদের মানে প্রবলেম সলভ করার সিম্পলিসিটির জন্য এখানে জাস্ট নর্মাল একটা আমাদের রেক্ট্যাঙ্গুলার গার্ডার দেওয়া আছে। আপনি যদি এটা সলিউশন করতে পারেন তাহলে এটাও পারবে। এটাতে শুধুমাত্র পার্থক্য হয় হচ্ছে এখানে এরিয়াটা ক্যালকুলেশন করতে হলে বেশ কয়েকটা সেকশন নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হয়। আর আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গুলার গার্ডারটা দেওয়া আছে এখান থেকে সহজেই আমরা এরিয়া ক্যালকুলেশন করতে পারবো, সহজেই সেন্টার ক্যালকুলেশন করতে পারবো, এতটুকুই প্রসেস। এইরকম গার্ডার থাক অথবা এরকম রেক্ট্যাঙ্গুলার গার্ডার থাক, দুই ক্ষেত্রেই প্রসেসটা সেম। তো প্রথমে যদি আমি জেনারেল ইনফরমেশন গুলো বের করে নেওয়ার চেষ্টা করি, প্রথমে আমাদের দেওয়া আছে এই যে গার্ডারটা দেওয়া আছে, এই গার্ডারটা যদি আমরা এরিয়া বের করতে চাই, এখন গার্ডারের এরিয়া মানে হচ্ছে আমাদের জাস্ট সলিড যে অংশটুকু আছে, এই সলিড ওয়াল বা সলিড এই অংশটুকুর এরিয়া বের করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? প্রথমত আমাদের দেওয়া আছে এই গার্ডারটার উইডথ দেওয়া আছে হচ্ছে 1200 মিলিমিটার, আর ডেপথ দেওয়া আছে হচ্ছে 1800 মিলিমিটার, এবং এখানে বলা আছে প্রত্যেকটা ওয়ালের ডাইমেনশন হচ্ছে 200 মিলিমিটার। তাহলে এটাকে আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি যে প্রথমত আমরা পুরা যে গার্ডারটা দেওয়া আছে এই পুরা 1200 1800 পুরাটাকে আমরা সলিড ধরে নিতে পারি। এরপরে মাঝখান থেকে এখানে যে ফাঁকা জায়গাটুকু আছে ফাঁকা জায়গাটুকুকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা শুধুমাত্র সলিড যে অংশটুকু আছে সেটার এরিয়া বের করতে পারবো। তো এখানে সেই সলিউশন অ্যাপ্রোচটাই নেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে এই পুরাটাকে যদি সলিড চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ডেপথ হচ্ছে 1800, উইডথ হচ্ছে 1200, তাহলে 1800 × 1200, এই এরিয়াটা হচ্ছে পুরাটাকে যদি সলিড কনসিডার করি সেই এরিয়া। এখন এইখান থেকে যদি আমি মাঝখান থেকে এই ফাঁকা অংশটুকুর এরিয়া বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই ডাইমেনশনটুকু এবং এই ডাইমেনশনটুকু বের করে নিতে হবে। তাহলে আমি যদি এই ডাইমেনশনের কথা চিন্তা করি, এই টোটালটা আছে হচ্ছে 1200 মিলিমিটার, এখানে একটা ওয়াল আছে যেটা থিকনেস হচ্ছে 200 মিলিমিটার, এই পাশেও একটা ওয়াল আছে যেটা থিকনেস হচ্ছে 200 মিলিমিটার। তাহলে 1200 থেকে যদি আমি 200 প্লাস 200 400 বাদ দেই তাহলে আমাদের এই বরাবর ডাইমেনশনটা থাকে হচ্ছে 800 মিলিমিটার। এখন সেম ভাবে যদি আমরা ডেপথের দিকে চিন্তা করি, এই ডাইমেনশনটা যদি আমরা বের করতে চাই, টোটালটা আছে হচ্ছে 1800 মিলিমিটার, উপরে আছে 200 মিলিমিটার, নিচেও আছে 200 মিলিমিটার, তাহলে 1800 থেকে 400 বাদ দিলে আমাদের এখানে ভ্যালুটা আছে হচ্ছে 1400 মিলিমিটার। তাহলে এটা পুরাটা সলিডটা চিন্তা করছে, এখান থেকে ফাঁকাটুকু বাদ দিলে আমরা মোটামুটি যে সলিড অংশটুকু আছে সেটার এরিয়াটা আমরা পাবো। তো এখান থেকে আমরা এরিয়াটার ভ্যালুটা পাইলাম হচ্ছে 104,0000 মিলিমিটার স্কোয়ার। আমরা আরো একটা ভ্যালু আমাদের সুবিধার্থে বের করে নিতে পারি যেটা আমাদের ক্যালকুলেশন বা স্ট্রেস বের করার জন্য দরকার, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা সেম একইভাবে বের করতে পারি। আমরা প্রথমে পুরো আছে গার্ডারটা আছে পুরাটাকে সলিড চিন্তা করে একবার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি, সেখান থেকে শুধুমাত্র যে ফাঁকা জায়গাটুকু আছে সেই ফাঁকা জায়গাটুকুর মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিলে আমরা সলিড অংশটুকুর মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে পারবো। তো প্রথমে যদি পুরোটাকে সলিড চিন্তা করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, যেহেতু এটা একটা রেক্টাঙ্গুলার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হবে হচ্ছে BH³/12। তো প্রথমত এই যে বি এর ভ্যালু হচ্ছে 1200, এইচ এর ভ্যালু 1800 ডিভাইডেড বাই 12 মাইনাস, যখন আমরা এই হলো অংশটুকু বা ফাঁকা অংশটুকু বাদ দিয়ে দিতেছি তাহলে সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই বরাবর ডাইমেনশনটা আসে হচ্ছে 800, আর এই বরাবর ডাইমেনশনটা আসে হচ্ছে 1400, মানে 800 × 1400³ ডিভাইডেড বাই 12। এখান থেকে ক্যালকুলেশন করলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আসছে 42.27 × 10⁻10 মিলিমিটার টু দি পাওয়ার 4। আর আমাদের আরো একটা যে ফোর্স, প্রি স্ট্রেসিং ফোর্স এর ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নে দেওয়া আছে।
ভ্যালুটা হচ্ছে 7000 কিলো নিউটন। সেটাকে যদি আমরা নিউটনে কনভার্ট করি, 7000 কিলো নিউটন থেকে নিউটনে কনভার্ট করলে জাস্ট 1000 দ্বারা গুণ করতে হয়। 1000 মানে হচ্ছে 10⁻³ তার মানে হচ্ছে 7000 ইন্টু 10⁻³ নিউটন। তাহলে এগুলো জাস্ট আমাদের জেনারেল ইনফরমেশন, জেনারেল ডাটা যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় ডাটা, এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এইগুলো আমরা বের করে দিলাম। এরপরে আমরা যদি একটু অ্যানালাইসিসে আসি, আমরা যদি দেখি যে আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসে আপনাদের কিছু একদম সিম্পলিফাইড স্টেপ লিখে দিয়েছিলাম, যেগুলো ফলো করে আমরা সহজেই প্রবলেম সলিউশন করতে পারি। কেউ যদি স্টেপগুলো ফলো করতে চান তাও সমস্যা নাই, কেউ যদি মনে করেন যে স্টেপ বাদেই আমি জাস্ট নর্মালি ম্যাথ সলিউশন করে যেতে পারবো, তাতেও কোনো অসুবিধা নাই। সো স্টেপ অনুযায়ী প্রথমে আমরা চিন্তা করছিলাম আমরা প্রথমে এক্সটার্নাল মোমেন্ট কতটুকু আছে সেই এক্সটার্নাল মোমেন্টটা বের করে নিব। তো আমাদের এখানে যে দুই ধরনের মোমেন্ট, একটা হচ্ছে ডেড লোডের কারণে মোমেন্ট আর একটা হচ্ছে লাইভ লোডের কারণে মোমেন্ট। এর মধ্যে লাইভ লোডের কারণে যে মোমেন্ট, লাইভ লোডের কারণে মোমেন্টের ডাইরেক্ট ভ্যালু দেওয়াই আছে এখানে। তাহলে এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে ডেড লোডের কারণে কি পরিমাণ মোমেন্ট সেখানে ইম্পোজ হবে সেই ডেড লোডের কারণে মোমেন্টটা বের করে নেওয়া। তো ডেড লোডের কারণে মোমেন্টের জন্য আমাদের প্রথমে যে গার্ডারটা আছে সেই গার্ডারটা সেলফ ওয়েট বের করে নিতে হবে। তো সেলফ ওয়েট যদি বের করতে চাই তাহলে সেলফ ওয়েটের জন্য আমাদের সেলফ ওয়েট বের করার নিয়মটা হচ্ছে কি, নিয়ম হচ্ছে এরিয়া ইন্টু ইউনিট ওয়েট। গার্ডারের এরিয়া ইন্টু তার সাথে তার ডেনসিটি বা ইউনিট ওয়েট, যেটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এরিয়াটা আমরা এখানে বের করে আসছি 104,00000 মিলিমিটার স্কোয়ার। আর ইউনিট ওয়েট যেটা সাধারণত আরসিসির ইউনিট ওয়েট বলা হয় 24 কিলো নিউটন পার মিটার কিউব। গামার ভ্যালুটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে ডাইরেক্ট ভ্যালুটা দেওয়া নাই, কিন্তু আমরা এই গামার ভ্যালু 24 কিলো নিউটন পার মিটার কিউব ইউজ করে এর আগের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করছি। পরীক্ষায় থাকলে অবশ্যই এই গামার ভ্যালুটা দেওয়াই থাকবে। এটা যদি 24 কিলো নিউটন পার মিটার কিউব হয়, একটু ভালো করে খেয়াল করেন, 24 কিলো নিউটন, সরি কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমাদের বাকি যে ডাইমেনশন গুলো আছে আমরা যদি সেদিকে একটু খেয়াল করি, আমাদের এখানে এরিয়ার ভ্যালুটা আছে হচ্ছে মিলিমিটার স্কোয়ারে, ফোর্সের ভ্যালু আছে হচ্ছে নিউটন স্কোয়ার। তাহলে সরি নিউটনে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এরিয়াটা বা ইউনিট ওয়েটটা যেটা আছে, ইউনিট ওয়েট হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব, এটাকেও আমাদের ডিজাইরেবল যে ইউনিট সেখানে কনভার্সন করে নিতে হবে, অর্থাৎ কিলো নিউটন থেকে নিউটনে নিতে হবে এবং মিটার কিউব থেকে মিলিমিটার কিউবে নিয়ে নিতে হবে। তাহলে সেটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে 24 কিলো নিউটন পার মিটার কিউব এইটা যদি আমরা কনভার্ট করে নেই তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা আসে 24 ইন্টু 10⁻6, সরি -6। কারণ হচ্ছে 1 কিলো নিউটন থেকে নিউটন নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর মিটার কিউব থেকে মিলিমিটার কিউবে কনভার্ট করতে হলে 1000⁻³ দ্বারা ভাগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে নিচের অংশটা বেশি হয়ে যায়, তাই এখানে জাস্ট 24 ইন্টু 10⁻6। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট সেলফ ওয়েটের ভ্যালুটা আসে 24.96 নিউটন পার মিলিমিটার ইউডিএল আকারে। এখন সেলফ ওয়েটের কারণে যদি আমরা কি পরিমাণ মোমেন্ট আসে সেটা বের করতে চাই, আমরা জানি যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যানে বা মিড পয়েন্টে সব থেকে বেশি মোমেন্ট জেনারেট হয়, সেই মোমেন্টের ভ্যালুটা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। এখান থেকে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 24.96 ইন্টু এল, এল মানে হচ্ছে আমাদের স্প্যান লেন্থ। এখানে আমাদের প্রশ্নে স্প্যান লেন্থ বলা আছে 40 মিটার, যেহেতু বাকি সব ডাইমেনশন আমরা মিলিমিটার ইউজ করতেছি, এটাকেও 40 মিটারকে 1000 দ্বারা গুণ করে আমি মিলিমিটারে কনভার্ট করে নিলাম, স্কোয়ার ডিভাইডেড বাই 8। তো এখান থেকে ডেড লোডের কারণে মোমেন্ট আসে হচ্ছে 499.32 ইন্টু 10⁻7 নিউটন মিলিমিটার। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে লাইভ লোডের কারণে মোমেন্ট হচ্ছে 2000 কিলো নিউটন মিটার। কিলো নিউটন মিটার থেকে যদি এবার নিউটন মিলিমিটারে কনভার্ট করতে চাই তাহলে কিলো নিউটন থেকে নিউটনে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, মিটার থেকে মিলিমিটারে নিতে হলেও 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে আলটিমেটলি 10⁻6 দ্বারা গুণ করতে হয়। তাহলে সেটাই এখানে করা আছে, 2000 কিলো নিউটন মিটার ইকুয়াল টু 2000 ইন্টু 10⁻6 নিউটন মিলিমিটার। তাহলে এখন যদি আমরা টোটাল মোমেন্ট কত, টোটাল মোমেন্টটা লিখি, টোটাল এক্সটার্নাল মোমেন্ট ইকুয়াল টু এই যে 499.32 ইন্টু 10⁻7 প্লাস 2000 ইন্টু 10⁻6, দুইটা মোমেন্ট একসাথে যোগ করলে আমাদের এখানে টোটাল মোমেন্ট আসছে 6993.2 ইন্টু 10⁻6 নিউটন মিলিমিটার। তাহলে আমাদের প্রথম স্টেপে যে কাজটা আমরা করব বলছিলাম যে এক্সটার্নাল মুভমেন্টটা বের করে নেওয়া, সেই এক্সটার্নাল মুভমেন্টটা আমরা বের করে নিলাম। এক্সটার্নাল মুভমেন্টের টোটাল এক্সটার্নাল মুভমেন্টের কাজ ভ্যালুটা হচ্ছে 6993.2 ইন্টু 10⁻6 নিউটন মিলিমিটার।
এরপরে যে সেকেন্ড স্টেপে আমরা বলছিলাম ইন্টারনাল ফোর্সটা বের করব এবং তার সাথে সাথে লিভার আর্মটা বের করব। তো ইন্টারনাল ফোর্স মানেই হচ্ছে আমাদের এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্স যেটা আছে সেটা এখানে ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ করবে। তো এই ইন্টারনাল ফোর্স বা প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 7000 কিলো নিউটন। তো কিলো নিউটন থেকে যদি আমি নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি 1000 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের ইন্টারনাল ফোর্সটা হলো 7000 ইন্টু 10⁻³ নিউটন। এরপরে আমাদের কাজ হচ্ছে লিভার আর্ম বের করা। লিভার আর্ম কি জিনিস সেটাও আমি গত ক্লাসে ড্র করে দেখাইছিলাম। যদি এই প্রবলেমটাতে আমরা মিডি স্প্যান চিন্তা করতেছি, মিডি স্প্যান মানে হলো এই যে এই পজিশনটা, এই আমাদের সেকেন্ড কনসেপ্ট বা ইন্টারনাল রেজিস্টিং কাপল কনসেপ্টে আমরা সবসময় কি চিন্তা করি, আমাদের যদি মিডি স্প্যানের কথা চিন্তা করি, মিডি স্প্যানে আমাদের যে প্রি স্ট্রেসিং ফোর্সটা আছে সেটা এই বরাবর একটা টেনসাইল ফোর্স দিতেছে। তো এটাকে রেজিস্ট করার জন্য এখানে আবার একটা কাপল ফোর্স হিসেবে একটা কম্প্রেশন ফোর্স আসতেছে, এরকম একটা কম্প্রেশন ফোর্স আসতেছে, এবং আমাদের যে প্রেসার লাইন বা থ্রাস্ট লাইন সেটা হচ্ছে এই কম্প্রেশন ফোর্সের যে এই দুইটা রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্ট দিয়েই পাস করে। তাহলে এখানে লিভার আর্মটা কি জিনিস, লিভার আর্মটা হলো এই যে এখানে যে টেনসাইল ফোর্স এবং উপরের দিকে যে কাপল কম্প্রেসিভ ফোর্স, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাই হচ্ছে লিভার আর্ম। লিভার আর্ম বের করার ফর্মুলাটা কি সেটাও লিখে দিয়েছিলাম। লিভার আর্ম বের করার ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই, এখানে আমরা লিখছিলাম হচ্ছে এফ। আপনি টি লেখেন, এফ লেখেন অথবা সি লেখেন, একই জিনিস, প্রি স্ট্রেসিং ফোর্স। আর এখানে এম ই দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে মোমেন্ট, এই জন্য এখানে এম ই দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে টোটাল মোমেন্ট পাইছিলাম 6993.2 ইন্টু 10⁶, তার সাথে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্স ছিল 7000 ইন্টু 10⁻³। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের লিভার আর্মটা আসে হচ্ছে 999.0 মিলিমিটার, অর্থাৎ 999 মিলিমিটার হচ্ছে আমাদের লিভার আর্ম। এই যে এখানে যে টেনশন আর উপরে যে কম্প্রেশন, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো 999 মিলিমিটার। এ পর্যন্ত ছিল আমাদের সেকেন্ড যে স্টেপ, অর্থাৎ লিভার আর্ম বের করা। থার্ড স্টেপে আমরা বলছিলাম ইসেন্ট্রিসিটি বের করব। ইসেন্ট্রিসিটি কি জিনিস, এখানে ইসেন্ট্রিসিটি দুই রকম, লাস্ট ক্লাসে বলছিলাম। ইসেন্ট্রিসিটি একটা আছে হচ্ছে আমাদের টেনশন যে ফোর্স, টেনশন ফোর্স পর্যন্ত ইসেন্ট্রিসিটি, আর একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স পর্যন্ত ইসেন্ট্রিসিটি। টেনশন ফোর্স পর্যন্ত ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা, সেটা মিড স্প্যানের ভ্যালুটা ডাইরেক্ট দেওয়াই আছে, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যেখানে টেনশন কাজ করতেছে সেই পর্যন্ত ইসেন্ট্রিসিটির ভ্যালুটা দেওয়াই আছে প্রশ্নে, সেটা হচ্ছে 800 মিলিমিটার। এখন আমাদের বের করতে হবে কি কম্প্রেশন পর্যন্ত যে ইসেন্ট্রিসিটি সেটা বের করতে হবে। তো কম্প্রেশনটা কোথায় কাজ করতেছে, কম্প্রেশনটাই যে আমাদের প্রেশার লাইনের বরাবর উপরের দিকে এখানে কাজ করতেছে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, উপরের দিকের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটুকু কত সেটা আমাদের বের করতে হবে। এই ইসেন্ট্রিসিটিটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করি, এবং সেই ইসেন্ট্রিসিটির ভ্যালুটা হবে হচ্ছে জাস্ট নরমালি এ মাইনাস ই, এ মাইনাস ই। তাহলে সেখান থেকে যদি আমরা ভ্যালুটা বের করতে চাই, তাহলে এই এখানে ইসেন্ট্রিসিটিটা অন্যভাবে বের করা আছে, যাই হোক আমরা যে কোনো একভাবে বের করলেই হবে, বা আমরা যেটা আমাদের কাছে ইজি মনে হয় সেভাবে বের করলেই হবে। ইসেন্ট্রিসিটির মেইনলি ভ্যালুটা আসে হচ্ছে আমাদের এখানে যদি দেখি, আমাদের এই বরাবর দেখেন এই যে লিভার আর্মটা পাইছে হচ্ছে 999 মিলিমিটার। ইসেন্ট্রিসিটি কি জিনিস আমি যদি এখানে ড্র করে দেখাই, তাহলে আর একটু ইজিলি বোঝা যাবে। এটা যদি আমরা একটা বিমের কথা চিন্তা করি, এটা হচ্ছে তার মাঝখানে একদম মিডিল পয়েন্ট হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস। আমরা বললাম এখানে যে আমাদের কেবল প্রোফাইলটা আছে, কেবল প্রোফাইলের একদম মিডি স্প্যান হচ্ছে এটা। মিডি স্প্যান বরাবর যে টেনসাইল ফোর্সটা আছে, আমরা নর্মালি ইসেন্ট্রিসিটি বলতে এটাকেই বুঝি যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে বরাবর ফোর্স কাজ করতেছে সে বরাবর যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। সেকেন্ড কনসেপ্টে আসার পরে আমরা দেখতেছি আমাদের যে এটা হচ্ছে প্রেসার লাইন বা থ্রাস্ট লাইন, এই থ্রাস্ট লাইনের বরাবর আমাদের যে কম্প্রেশন ফোর্সটা কাজ করতেছে, এই বরাবর আরো একটা ইসেন্ট্রিসিটি ডেভেলপ করে, সেটা হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই কম্প্রেশন ফোর্সের যে ডিসটেন্স, সেটাই হচ্ছে E1 বা কম্প্রেশন ফোর্সের জন্য ইসেন্ট্রিসিটি। এখন আমরা অলরেডি লিভার আর্ম বের করছি, যেটা ডিসটেন্স হচ্ছে একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা, এবং এই ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে 999। তাহলে এই পুরাটা যদি 999 হয়, সেখান থেকে যদি আমি যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স বাদ দেই, তাহলেই তো উপরের অর্ধেকের ডিস্টেন্স আমি পেয়ে যাবো। এবং এখান থেকে নিচের এই ডিস্টেন্সটা প্রশ্নে বলাই আছে হচ্ছে 800 মিলিমিটার। তাহলে আমি জাস্ট ইসেন্ট্রিসিটি বের করার জন্য সহজে কি করতে পারি, এদের মতো এগুলো না করে আমি সহজে করতে পারি কি 999 মাইনাস 800। 999 মাইনাস 800 করলে ভ্যালুটা আসে হচ্ছে 199। এরা যেভাবে করছে সেভাবে করলেও হবে, আবার আমরা জাস্ট নর্মালি ফিগার থেকে দেখেও বের করতে পারি।
এরা যেভাবে করছে সেভাবে করলে হবে, অথবা আপনারা জাস্ট নর্মালি এ মাইনাস ই এই ফর্মুলা ইউজ করেও পারবো। E1 ইকুয়াল টু এ মাইনাস ই, এই ফর্মুলা ইউজ করেও পারবো। লাস্ট ক্লাসে আমরা এই ফর্মুলা দিয়েই বের করছিলাম, তাই আমি এই ফর্মুলা দিয়েই দেখাইলাম। ই এর ভ্যালুটা পাইছিলাম হচ্ছে 999, আর ই এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 800। 999 থেকে 800 বাদ দিলে ভ্যালুটা আসছে 199 মিলিমিটার। এর পরের স্টেপে আমরা বলছিলাম যে আমাদের যে টেনশন ফোর্স আর কম্প্রেশন ফোর্স সে দুটার পজিশন বের করব। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি এই ফিগারটা থেকে দেখি, আমাদের টেনশন ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এই যে একদম মিড স্প্যান বরাবর এইখানে। তাহলে নিচের থেকে বা বটম থেকে তার ডিস্টেন্স কতটুকু সেটা যদি আমরা বের করতে চাই, আমাদের এই গার্ডারটার টোটাল ডেপথ দেওয়া আছে হচ্ছে 1800 মিলিমিটার। তার মানে তার এই যে নিউট্রাল অ্যাক্সিস, যেটা নিউট্রাল অ্যাক্সিস আছে হচ্ছে তার অর্ধেকে, অর্থাৎ 900 মিলিমিটার পজিশনে। এর মধ্যে আমাদের ইসেন্ট্রিসিটি এখানে দেওয়া আছে হচ্ছে 800 মিলিমিটার। তার মানে হচ্ছে এই এখান থেকে এই কেবলের ডিস্টেন্স হচ্ছে 800 মিলিমিটার, আর টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে 900 মিলিমিটার। তার মানে আমরা বুঝতে পারতেছি বটম থেকে আমাদের যে কেবলটা আছে বা টেনশন ফোর্সটা যেখানে কাজ করতেছে সেটার ডিস্টেন্স হচ্ছে 100 মিলিমিটার। সেটা এখানে লেখা হয়েছে, সেটাই দেখানো হয়েছে। টি এর যে পজিশন, এই যে টি অ্যাক্টস অ্যাজ, টোটালটা হচ্ছে 1800 মিলিমিটার, 1800 থেকে 2 দিয়ে ভাগ করলে আসে 900 মিলিমিটার। সেখান থেকে আমাদের ইসেন্ট্রিসিটি দেওয়া আছে হচ্ছে 800 মিলিমিটার। তাহলে 900 থেকে 800 বাদ দিলে আমাদের টেনশন ফোর্সটা কাজ করতেছে বটম থেকে 100 মিলিমিটার উপরে। এখন যদি আসি কম্প্রেশন ফোর্সের ক্ষেত্রে, কম্প্রেশন ফোর্সটা কাজ করতেছে কোথায়, এই যে থ্রাস্ট লাইনের উপরে এইখানে। তাহলে আমরা যদি কম্প্রেশন ফোর্সের পজিশন বের করতে চাই, তাহলে আমরা পজিশন কিভাবে বের করতে পারি? আমরা প্রথমে এইখান থেকে টেনশন ফোর্সের পজিশন পাইলাম হচ্ছে 100 মিলিমিটার, এবং এরপরে এইখান থেকে উপর পর্যন্ত যে লিভার আর্ম, সেই লিভার আর্মের ডিস্টেন্স পাইছি হচ্ছে আমরা 999 মিলিমিটার। এই যে এর ভ্যালুটা আমরা এখানে বের করছি 999 মিলিমিটার। তাহলে সি, পজিশন অফ সি আমরা বলতে পারি হচ্ছে 100 প্লাস 999, তার মানে হচ্ছে বটম থেকে 1099 মিলিমিটার উপরে আমাদের কম্প্রেশন ফোর্সটা কাজ করতেছে। তাহলে আমাদের 4 নম্বর স্টেপে আমরা যেটা বলছিলাম যে কম্প্রেশন এবং টেনশন ফোর্সের পজিশন বের করব, আমরা পজিশনটাও পাইলাম। এরপরে জাস্ট আমাদের স্ট্রেসটা বের করতে হবে। স্ট্রেস বের করার জন্য আমাদের যে ফর্মুলা, মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এম সি ডিভাইডেড বাই আই, বা এখানে এম ওয়াই ডিভাইডেড বাই আই লিখতে পারেন, একই জিনিস একই কথা, সি লেখা বা ওয়াই লেখা। এটার জন্য আমাদের যে সমস্ত ভ্যালুগুলো প্রয়োজন, একটা হচ্ছে এফ, প্রি স্ট্রেসিং ফোর্স প্রশ্নেই দেওয়া আছে। এরিয়া, এরিয়াটা হচ্ছে আমরা প্রথমেই ক্যালকুলেশন করে নিছি, এই যে প্রথমেই এখানে ক্যালকুলেশন করে নিছি এরিয়া। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এম। এখানে হচ্ছে এম বলতে আবার দুইটা এম আছে, একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মুভমেন্টের জন্য এম, সেটাকে আমরা এম ই দ্বারা প্রকাশ করছি, কিন্তু এখানে শুধু এম লেখা আছে। এই এম এর জন্য আমাদের মোমেন্ট আবার বের করে নিতে হবে। সেই মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে এম ইকুয়াল টু এফ ইন্টু ই, অর্থাৎ প্রি স্ট্রেসিং ফোর্স তার সাথে ইসেন্ট্রিসিটি, সেটা গুণ করলেই আমরা মেনলি মোমেন্টটা পাবো। এখানে খেয়াল রাখতে হবে আমরা ইসেন্ট্রিসিটি উপরে দুইটা পাইছি, একটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, আর একটা হচ্ছে আমরা কম্প্রেশন ফোর্সের জন্য বের করে নিচ্ছি। মেনলি কম্প্রেশন ফোর্সের জন্য যে আমরা ইসেন্ট্রিসিটিটা বের করে নেই, সেই ইসেন্ট্রিসিটিটাকে আমরা ই ওয়ান দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ই ওয়ান। এবং আমরা যখন মোমেন্ট বের করব তখন আমরা প্রি স্ট্রেসিং ফোর্সের সাথে ই ওয়ানটাকেই গুণ করব। তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে এম ইকুয়াল টু এফ ইন্টু ই ওয়ান। তো এফ এর ভ্যালুটা প্রশ্নেই দেওয়া আছে 7000 কিলো নিউটন, এবং ই ওয়ান যেটা, ই ওয়ান এর ভ্যালুটা হচ্ছে 199 মিলিমিটার। এই দুইটা গুণ করলে আমরা ভ্যালুটা পাচ্ছি 1393 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। তাহলে ভ্যালুগুলো যদি আমরা বসাই দেই, এফ এর ভ্যালু হচ্ছে 7000 ইন্টু 10⁻³ এর ভ্যালু হচ্ছে 1040000। এরপর হচ্ছে মাইনাস প্লাস মোমেন্টের ভ্যালু আমরা বের করছি 1393 ইন্টু 10⁶, তার সাথে সি বা আই যেটাই বলি না কেন সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স টপ ফাইবার বা বটম ফাইবার থেকে, সে ভ্যালুটা হচ্ছে 1800 অর্ধেক 900। আর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা আগে বের করে রাখছি এই যে এখানে, সেটা হচ্ছে 40.27 ইন্টু 10⁴ এইগুলো যদি বসাই দেই, বসানোর পরে এখন আমাদের যদি টপ পোর্শনে বা টপ ফাইবারে স্ট্রেস বের করতে হয়, তাহলে আমরা জানি যে এই এফ বাই এ এটা সবসময় কম্প্রেসিভ স্ট্রেসিং ফোর্সটা, এবং এই জন্য এই ভ্যালুটা সবসময় নেগেটিভ। তারপরে নেগেটিভ এই অংশটুকুর ভ্যালুটা আছে 6.73, তাই -6.73। এখন যদি আমরা টপ পোর্শনে বের করতে চাই, টপ পোর্শনের ক্ষেত্রে আমাদের কি হয়, টপ পোর্শনের ক্ষেত্রে উপর থেকে যে লোডটা আসে সেই লোডের কারণে উপরে কম্প্রেশন ডেভেলপ হয় এবং নিচে টেনশন ডেভেলপ হয়। তাই কম্প্রেশনের জন্য আমরা চিহ্নটা ইউজ করছি নেগেটিভ। এই অংশটুকু ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 3.11, তাই -3.11। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের টপে টোটাল স্ট্রেসটা আসে হচ্ছে -9.84 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যদি বটমের কথা চিন্তা করি, এফ বাই এ অলওয়েজ নেগেটিভ, আর বটমে আমাদের এক্সটার্নাল লোডের কারণে বটমের টেনশন ডেভেলপ করে, তাই টেনশনের জন্য ভ্যালুটা হচ্ছে পজিটিভ।
তাই +3.11 দুইটা একসাথে যোগ করলে আমাদের টোটাল মোমেন্ট যেটা আসে, সরি টোটাল স্ট্রেস যেটা আসে, টোটাল স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে -3.62 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কিন্তু এই পর্যন্তই আমাদের প্রবলেমটা বলছে। এখানে আমাদের ডাইরেক্ট আজকে প্রেশার লাইন ড্র করতে বলে নাই, কারণ আমরা এখানে শুধুমাত্র মিড স্প্যানেই প্রেশার লাইনের পজিশনটা বের করছি, আমরা কোয়ার্টার স্প্যানে প্রেশার লাইনের পজিশনটা বের করি নাই। তাই এখানে আসলে জাস্ট একটা পয়েন্টের ভ্যালু দিয়ে বা দুইটা সাপোর্ট যদি আমরা দিয়েও চিন্তা করি, জাস্ট একটা পয়েন্টের ভ্যালু দিয়ে প্রেশার লাইনটা সঠিকভাবে ড্র করা সম্ভব না। তাই আমাদের এই প্রবলেমে যেটুকু বলছে শুধু স্ট্রেস বের করতে বলতেছে। তাই এই স্ট্রেস বের করা পর্যন্তই আমাদের এই প্রবলেমটার সলিউশন। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে? কোনো অংশে বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? বুঝি নাই এম এম এর ক্ষেত্রে। হ্যাঁ, 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 হ্যাঁ। ও আচ্ছা, আমি বুঝতে আপনার কথা বুঝছি। মানে আমরা যখন হচ্ছে এই ফার্স্ট কনসেপ্টের ম্যাথ করি, এর মাঝখানে হচ্ছে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে FEY/I, তাই তো? হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা যখন এইখানে এম বের করতেছি, এই এম মানেই তো FE। এটা অটোমেটিক্যালি চলে আসতেছে, এটা আমাদের নতুন করে আর নেওয়ার প্রয়োজন নাই। আর কারো কোনো অসুবিধা আছে? সার্কো যদি কোনো অসুবিধা না থাকে, আমরা এখান থেকে এই সেকেন্ড কনসেপ্টের আরেকটা ম্যাথ দেখবো। এখানে আমরা যত ম্যাথই দেখি না কেন, প্রত্যেকটা ম্যাথের সলিউশন প্রসিডিউর সেম। শুধুমাত্র পার্থক্য কি আছে? পার্থক্য আছে, ধরেন এখানে আছে একটা কি বক্স কাটার ব্রিজ আছে। এরপরের প্রবলেমটা যদি আমি দেখি, এখানে একটা আই সেকশন আছে। তো আই সেকশন থাকলে আমাদের আসলে কনসেপচুয়াল কোনো রকম কোনো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ কি হবে, এখানে এরিয়াটা বের করে নিতে হবে তিনটা আলাদা আলাদা সেকশন করে, যেরকম এটা একটা সেকশন, এটা একটা সেকশন। মানে সহজ কথায় আপনারা অ্যানালিটিক মেকানিক্সে যেভাবে যেরকম একটা কম্পোজিট সেকশন থাকলে সেই ক্ষেত্রে কিভাবে এরিয়া বের করতে হয়, তার কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, কিভাবে তার সেন্ট্রয়েড বের করতে হয়, এই জাস্ট এতটুকুই চেঞ্জ। তাছাড়া আসলে প্রি স্ট্রেসিং কনসেপ্টে এখানে কোনো চেঞ্জ নাই। আপনি যদি এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই বার এই তিনটা ভ্যালু বের করে নিতে পারেন, এরপরের কাজ একদম হুবহু আমরা আগের প্রবলেমে যা করলাম এই প্রবলেমে হচ্ছে এক্সটার্নাল মোমেন্ট বের করা, তারপরে হচ্ছে লিভার আর্ম বের করা, তারপরে ইসেন্ট্রিসিটি বের করা, তারপরে হচ্ছে মোমেন্ট বের করে টোটাল স্ট্রেস বের করে দেওয়া। এতটুকুই জাস্ট। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা এখান থেকে ইজিলি রেক্টাঙ্গুলার সেকশন থাকার কারণে ইজিলি এরিয়াটা বের করে ফেলতে পারছি। আর এখানে যেহেতু একটা আই বিম আছে, আই বিম থাকার কারণে এটার এরিয়াটা আমরা জাস্ট রেক্টাঙ্গুলার যেহেতু না, জাস্ট নর্মালি আমরা চোখে দেখে বের করে ফেলতে পারবো না। এটাকে আমাকে তিনটা আলাদা আলাদা সেকশনে ভাগ করে তিনটা আলাদা আলাদা সেকশনের জন্য এরিয়া বের করে তারপরে তিনটা এরিয়াকে যোগ করলে আমি টোটাল এরিয়াটা বের করতে পারবো। তো সেম ভাবে আমরা যেমন এখানে একটা রেক্টাঙ্গুলার সেকশন ছিল, জাস্ট বলে দিচ্ছি নিউট্রাল অ্যাক্সিস ছিল মাঝখানে। এখানে আমরা সেভাবে বলে দিতে পারবো না যে নিউট্রাল অ্যাক্সিসটা মাঝখানে। এখানে আমাদের নিউট্রাল অ্যাক্সিসের জন্য যে ওয়াই বারের ভ্যালুটা বের করে নিতে হবে। ওয়াই বারের ভ্যালু বের করে তারপরে আমরা বলতে পারবো যে এটা নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় আছে। তাছাড়া প্রি স্ট্রেসিং যে আমাদের এই কোর্সের যেটা উদ্দেশ্য, যে প্রি স্ট্রেসের অ্যানালাইসিস শেখা বা প্রি স্ট্রেসিং কনসেপ্ট শেখা, সেই কনসেপ্ট হচ্ছে আগের প্রবলেমেও যা এখানেও সে, এই স্টেপে কোনো ধরনের কোনো পার্থক্য নাই। তো সেকেন্ড কনসেপ্ট থেকে আমরা আরো একটা প্রবলেম যেটা দেখবো, সেটা হচ্ছে এই যে এক্সাম্পল 1.3 TY লিনের বই থেকে। খুবই ইজি একটা প্রবলেম। এখানে বলা আছে কংক্রিট বিম উইথ সেম স্প্যান, লোডিং সেকশন এন্ড প্রি স্ট্রেস অ্যাজ এক্সাম্পল 1.1। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে তিন চারটা বইয়ের সফট কপি আছে, সফট কপি গুলো দিয়ে দিব। সফট কপি গুলো আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। টিওয়াই লিনের বই আছে, আরো কয়েকটা তিনটা বা কয়টা বই আছে। আমি হচ্ছে আজকে ক্লাস শেষে গুগল ক্লাসরুমে বইগুলো আপলোড দিয়ে দিব। যদি কারো আরো ডিটেলস কনসেপ্ট জানতে হয় বা ডিটেলস জানতে হয়, সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে যদি আমরা দেখি এ কংক্রিট বিম উইথ সেমি স্প্যান লোডিং সেকশন এন্ড প্রি স্ট্রেস অ্যাজ এক্সাম্পল 1.1। এক্সাম্পল 1.1 ছিল আমাদের প্রথম কনসেপ্টের শেষের প্রবলেমটা। প্রথম কনসেপ্টের শেষের প্রবলেমটা হচ্ছে এই এখানে আছে। এটা ছিল আমাদের হচ্ছে টিওয়াই লিনের এই বইয়ের এক্সাম্পল 1.1। এখান থেকে জাস্ট আমরা দেখি, ওইখানেও ফিগার দেওয়াই আছে, ওইখান থেকে আমরা ইজিলি দেখতে পারবো দুইটা প্রবলেম মেনলি একই প্রবলেম। জাস্ট এখানে বলছিল হচ্ছে প্রথম কনসেপ্ট অ্যাপ্লাই করে বা এই যে ফার্স্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে সলিউশন করতে, আর ওইখানে বলা আছে হচ্ছে সেকেন্ড কনসেপ্ট অ্যাপ্লাই করে সলিউশন করতে। তো এইখান থেকে আমরা জাস্ট বিমটা যদি দেখি, একটা প্রি স্ট্রেস বিম আছে যেটার উইডথ হচ্ছে 20 ইঞ্চি,
আর তার ডেপথ হচ্ছে 30 ইঞ্চি। এটার একটা সিম্পল স্প্যান লেন্থ হচ্ছে 24 ফিট, 24 ফিটের একটা স্প্যান লেন্থ। ইটস লোডেড বাই ইউনিফর্ম লোড অফ 3 কিপ পার ফিট। এর উপরে যে এক্সটার্নাল লোডটা আছে সেই লোডের ম্যাগনিটিউডটা হচ্ছে 3 কিপ পার ফিট ইনক্লুডিং ইটস ওন ওয়েট। তার মানে হচ্ছে এখানে আমাদের আলাদাভাবে আর সেলফ ওয়েট বের করার প্রয়োজন নাই, এখানে অলরেডি এর সাথে সেলফ ওয়েটটা ইনক্লুড করা আছে। The pre-stressing tendon is located as shown in figure and produces an effective stress of 360 kip. তার মানে হচ্ছে এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্সটা আছে, এখানে আমাদের ইউনিটটা খেয়াল করতে হবে, এখানে জাস্ট কথাই একটু ভুল আছে। এখানে বলা আছে ইফেক্টিভ স্ট্রেস অফ 360 কিপ, এখানে মেইনলি ইফেক্টিভ স্ট্রেস না, এটা হচ্ছে ফোর্স। যেহেতু আমরা এখানে ইউনিটটা দেখতেছি জাস্ট কি, যদি স্ট্রেস থাকতো তাহলে সেটা যার কিপ কেএসআই বা কিপ পার ফিট স্কয়ার এরকম কোনো একটা ইউনিটে থাকতে পারে। এটা হচ্ছে মেইনলি প্রি স্ট্রেসিং ফোর্স। এরপরে বলতেছে কম্পিউট ফাইবার স্ট্রেসেস ইন দা কংক্রিট এট দ্য মিড স্প্যান অফ দ্য সেকশন। তার মানে হচ্ছে এটি তার মিড স্প্যানে বা মাঝ অবস্থায় আমাদের ফাইবার বা টপ ফাইবার এবং বটম ফাইবারের স্ট্রেস বের করতে বলতেছে। তো আমরা যদি এখন আমাদের সেকেন্ড কনসেপ্টে আসি, প্রবলেমটাতে যদি আসি, এটাতে যদি আসি তাহলে এখানেও সেম একই জিনিস যেটা বললাম, জাস্ট এখানে ওই একই প্রবলেম, জাস্ট এখন বের মানে সেকেন্ড যে কনসেপ্ট বা ইন্টারনাল রেজিস্টিং কাপল কনসেপ্টের মাধ্যমে সলিউশন করতে বলতেছে। এই যে এখানে আবার এটা ঠিক করে দিছে, কথাটা ঠিক করে দিছে, এটা হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স, ইফেক্টিভ স্ট্রেস না, এটা হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স। তাহলে আমরা আমাদের যেভাবে আমরা সলিউশন করে আসছি আমরা আমাদের মতো করে আগাই। প্রথমে আমরা প্রথম কাজটা আমরা কি করতাম, প্রথমে আমরা বের করে নিতে হচ্ছে এক্সটার্নাল মোমেন্ট, অর্থাৎ এক্সটার্নাল লোডের কারণে এখানে কি পরিমাণ মোমেন্ট আসবে সেটা আমরা ফার্স্টে বের করে নিতাম। তো এখানে ডাইরেক্ট আমাদের ইউডিএল দেওয়া আছে, এটা এই প্রবলেমটা আগের প্রবলেমের থেকেও অনেক বেশি ইজি। এখানে ডাইরেক্ট ইউডিএল দেওয়া আছে। যদি ইউডিএল দেওয়া থাকে তাহলে আমরা জানি একটা সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যানে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা হচ্ছে WL²/8, এবং এখানে ডাব্লিউ এর ভিতরে যে 3 কিপ পার ফিট বলা আছে এর মধ্যে অলরেডি সেলফ ওয়েটটা ইনক্লুড করা আছে। তো আমাদের আলাদাভাবে আসলে সেলফ ওয়েট বের করারও প্রয়োজন নেই। তাহলে এখান থেকে জাস্ট টোটাল ইউডিএল এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 3 কিপ পার ফিট, তার সাথে এটার স্প্যান লেন্থ হচ্ছে 24 ফিট ডিভাইডেড বাই 8। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এক্সটার্নাল মোমেন্টের ভ্যালু আসে 216 কিপ ফিট। আলটিমেটলি আমাদের এই ইউনিটটা কি আমরা ফিটেই রাখবো নাকি ইঞ্চিতে কনভার্ট করবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে পরবর্তীতে আমরা কি কোন ইউনিটের ডিস্টেন্স গুলো রাখতেছি সেটার উপরে। তো এক্সটার্নাল মুভমেন্ট বের করার পরে আমাদের সেকেন্ড কাজটা ছিল হচ্ছে ইন্টারনাল যে ফোর্সটা আছে, ইন্টারনাল কাপল ফোর্স এবং লিভার আর্মটা বের করা। তো এখানে প্রশ্নেই আমাদের বলা আছে যে এখানে যে প্রি স্ট্রেসিং ফোর্সটা আছে সেই প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালু হচ্ছে 360 কিপ। তাহলে এখানে যে ইন্টারনাল কাপল ফোর্স আছে সেই ইন্টারনাল কাপল ফোর্সটাই হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স, যেটার ভ্যালু হচ্ছে 360 কিপ। এবং এরপরে আমাদের যে লিভার আর্মটার বের করার ফর্মুলা হচ্ছে এক্সটার্নাল মোমেন্ট ডিভাইডেড বাই প্রি স্ট্রেসিং ফোর্স। এক্সটার্নাল মোমেন্ট আমরা এখানে পাইছি 216 কিপ ফিট, এবং এখান থেকে আমরা যে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সটা পাইছি হচ্ছে 360 কিপ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের লিভার আর্মটা আসছে 0.6 ফিট, এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে সে ভ্যালুটা আসে হচ্ছে 7.2 ইঞ্চি। তার মানে হচ্ছে এই যে আমাদের এইখান বরাবর কাজ করতে হচ্ছে টেনশন, আর নিউট্রাল অ্যাক্সিস এর উপরে যে যেখানে প্রেসার লাইন দিয়ে যাবে এই বরাবর কোনো একটা জায়গায় কাজ করতেছে হচ্ছে কম্প্রেশন। তাহলে এই যে এই টেনশন আর কম্প্রেশন এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালুটা আমরা এখানে পাইলাম, ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে 7.2 ইঞ্চি। এরপরে আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বের করা। ইসেন্ট্রিসিটি বের করা, দুইটা ইসেন্ট্রিসিটি বের করা, যেটা হচ্ছে টেনশন ফোর্সের সাথে তার ইসেন্ট্রিসিটি কত আর কম্প্রেশন ফোর্সের সাথে ইসেন্ট্রিসিটি কত। তাহলে এই যদি একটা রেক্টেঙ্গুলার বিম পাই, রেক্টেঙ্গুলার বিমের এই মাঝখান দিয়ে থাকবে তার নিউট্রাল অ্যাক্সিস। তার নিউট্রাল অ্যাক্সিস যেমন এখানেও দেখানো আছে যে টোটাল ডেপথ হচ্ছে 30 ইঞ্চি। তার মানে তার নিউট্রাল অ্যাক্সিস থাকবে কোথায়, নিউট্রাল অ্যাক্সিস থাকবে হচ্ছে এই যে বটম থেকে বা টপ থেকে 15 ইঞ্চি ডিস্টেন্সে। আর আমাদের এখানে আরো দুইটা জিনিস বলা আছে, যে দেখেন এখানে ডাইরেক্ট ফিগারেই দেখানো আছে যে একদম বটম থেকে এই যে যে বরাবর আমাদের কেবলটা আছে সেটার ডিস্টেন্স হচ্ছে 9 ইঞ্চি। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে যে বরাবর টেনশন কাজ করতেছে এই বরাবর যে ডিস্টেন্স সেটাই হচ্ছে ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটির ভ্যালুটা এখানে প্রশ্নে ডাইরেক্ট বলাই আছে, সেটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে আমাদের নর্মাল ইসেন্ট্রিসিটি যেটা বা টেনশন ফোর্সের সাথে ইসেন্ট্রিসিটি যেটা, এই টেনশন ফোর্সের সাথে ইসেন্ট্রিসিটিটা আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে পাইতেছি সেটা হচ্ছে 6 ইঞ্চি। এখন আমাদের আরো একটা ইসেন্ট্রিসিটি বের করতে হবে, সেটা হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে কম্প্রেশন ফোর্স পর্যন্ত ইসেন্ট্রিসিটিটা কত। তো সেটা যদি আমরা বের করতে চাই, অলরেডি আমরা লিভার আর্ম জানি, এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা আমরা জানি, সেই ডিস্টেন্সটা হচ্ছে 7.2 ইঞ্চি।
তাহলে লিভার আর্ম থেকে যদি আমরা এই ইসেন্ট্রিসিটিটা বাদ দেই, এটুকু বাদ দেই, তাহলে আমরা উপরে ই ওয়ান যেটা আমরা বলতেছি বা কম্প্রেশন ফোর্সের ক্ষেত্রে যে ইসেন্ট্রিসিটি সেই ভ্যালুটা আমরা পাবো। তো সেটা কত? সেটা হচ্ছে আমরা এর আগে ফর্মুলা দিয়েও বলছি যে ই ওয়ান ইকুয়াল টু এ মাইনাস ই। এটা হচ্ছে লিভার আর্ম আর ইটা হচ্ছে আমাদের টেনশন ফোর্সের সাথে যে ইসেন্ট্রিসিটি সেটা। তো সেটাই এখানে বের করছে আর কি। তো এটা অন্যভাবে বের করছে, আমরা এখানে যেভাবে বের করছে এইভাবে বের করলেও অসুবিধা নাই, একই ভ্যালু আসবে, এখান থেকে বের করলেও অসুবিধা নাই। যেহেতু আগের প্রবলেমে এই ফর্মুলা দিয়ে করাইছি তাই ফর্মুলা দিয়ে দেখাইতেছি। ই ওয়ান ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ 7.2, এই যে লিভার আর্ম পাইছি 7.2 ইঞ্চি, আর হচ্ছে এই ইসেন্ট্রিসিটি টেনশন ফোর্সের সাথে ইসেন্ট্রিসিটি এটা যে এখানে ডাইরেক্ট ফিগারে দেওয়াই আছে। তাহলে 7.2 মাইনাস 6 যদি করি তাহলে আমাদের ভ্যালুটা 1.2 ইঞ্চি আসে আলটিমেটলি। তাহলে আমরা এই যে দুইটা ইসেন্ট্রিসিটি ই এবং ই ওয়ান দুইটাই পাইছি। এরপরের স্টেপে আমরা বলছিলাম যে আমাদের পজিশন অফ কম্প্রেসিভ ফোর্স এবং পজিশন অফ টেনশন ফোর্স বের করব। যদিও এই কাজটা এরা আগে করছে, আগের পরে যখনই করি তাতে কোনো অসুবিধা নেই। আমি যদি প্রথমে টেনশন ফোর্সের কথা বলি, টেনশন ফোর্স ডাইরেক্ট এখানে ফিগারেই দেখাই দিছে যে আমাদের যে কেবলের পজিশনটা হচ্ছে বিমের বটম থেকে 9 ইঞ্চি উপরে। বিমের বটম থেকে 9 ইঞ্চি উপরে মানে হচ্ছে আমাদের টেনশন ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এই বটম থেকে 9 ইঞ্চি উপরে। আর যদি কম্প্রেশন ফোর্সের কথা বলি, কম্প্রেশন ফোর্সটা এখানে যদি টেনশন কাজ করতেছে তাহলে এটার কাপল কাজ করতেছে উপরে এরকম কোন একটা জায়গায় কম্প্রেশন হিসাবে, এবং এই দুইটার মধ্যে লিভার আর্মটা আমরা আগেই বের করছি সেটা হচ্ছে 7.2 ইঞ্চি। তাহলে কম্প্রেশন কাজ করবে কততে? এই যে এখান থেকে নিচের থেকে এই পর্যন্ত হচ্ছে 9 ইঞ্চি, এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 7.2 ইঞ্চি। তারপর হচ্ছে কম্প্রেশন ফোর্সটা কাজ করতেছে 9 প্লাস 7.2 ইকুয়াল টু 16.2 ইঞ্চি ফ্রম দ্য বটম। তার মানে হচ্ছে নিচের থেকে বা বটম থেকে কম্প্রেশন ফোর্সটা কাজ করতেছে হচ্ছে 16.2 ইঞ্চি উপরে। তাহলে মোটামুটি আমাদের এখানে বাকি যা কিছু স্ট্রেস বাদে আমাদের প্রেসার লাইনের পজিশন বা কম্প্রেসিভ ফোর্সের পজিশন, টেনশন ফোর্সের পজিশন সবকিছু আমরা বের করে ফেলছি। এখন জাস্ট আমরা স্ট্রেস বের করব। স্ট্রেস বের করার জন্য সেম ভাবে আবার আমাদের মোমেন্ট বের করে নিতে হবে। মোমেন্ট এম ইকুয়াল টু এফ ই ওয়ান। তো এখানে ফ্রি স্ট্রেসিং ফোর্স সেটা দেওয়া আছে 360 কিপ। তো কিপ থেকে যদি আমরা পাউন্ডে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে 1000 দ্বারা গুণ করতে হয়, তাই এখানে 1000 দ্বারা গুণ করা হয়েছে। এবং ই ওয়ান যেটা, ই ওয়ান এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 7.2 মাইনাস 6 করলে এই ভ্যালুটা আসে হচ্ছে 1.2। তাহলে সেটা 1.2 দিয়ে গুণ করলে আমাদের আলটিমেটলি মোমেন্টের ভ্যালুটা আসে হচ্ছে 432,000 পাউন্ড ইঞ্চি। তাহলে এখন জাস্ট আমি ফর্মুলাতে বসাই দিব যে টোটাল স্ট্রেস এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এমসি ডিভাইডেড বাই আই অথবা এম ওয়াই ডিভাইডেড বাই আই, যেভাবে মনে রাখেন। তো প্রথমত এই এফ বাই এ এটা হচ্ছে অলওয়েজ কম্প্রেসিভ, তাই অলওয়েজ মাইনাস। এফ এর ভ্যালুটা হচ্ছে 360 ইন্টু 10⁻³ তার সাথে এরিয়া। আমাদের যে রেক্টাঙ্গুলার বিম সেকশনটা আছে এটা রেক্টাঙ্গুলার বিম সেকশনের এখানে উইথ দেওয়া আছে 20 ইঞ্চি আর ডেপথ দেওয়া আছে 30 ইঞ্চি। তো এখান থেকে আমরা যদি এরিয়া বের করতে যাই জাস্ট নর্মালি 20 × 30 করলে আমরা এরিয়াটা পাবো হচ্ছে 600 ইঞ্চি স্কোয়ার, সেটাই বসানো আছে। এম এর ভ্যালু হচ্ছে আমরা এখানেই বের করছি, এটাই বসাই দিছি। আর সি বা ওয়াই মানে হচ্ছে এক্সট্রিম ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস এর ডিস্টেন্স, সেটা এখানে আমরা দেখতেছি টোটাল ডেপথ হচ্ছে 30 ইঞ্চি, তাহলে নিউট্রাল অ্যাক্সিস এর ডিস্টেন্স হবে হচ্ছে 15 ইঞ্চিতে। তো সেটাই বসানো আছে 15 ইঞ্চি ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু একটা রেক্টাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হবে হচ্ছে BH³/12। এখানে বি এর ভ্যালু হচ্ছে 20 ইঞ্চি, এইচ এর ভ্যালু হচ্ছে 30 ইঞ্চি, তাহলে 20 × 30⁵ ডিভাইডেড বাই 12 করলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আসে হচ্ছে 45,000। এই ভ্যালুগুলো বসানোর পরে জাস্ট এইখান থেকে ক্যালকুলেশন করলে এটার ভ্যালু আসে -600, এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে 144। এখন যদি আমরা টপ ফাইবারে বের করতে চাই, টপ ফাইবারে বের করলে এই এটা আসলে সবসময় অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স দেয়, স্ট্রেস দেয়, তাই এটা অলওয়েজ নেগেটিভ। তাই টপ ফাইবারের ক্ষেত্রে -600। আর টপ ফাইবারের ক্ষেত্রে আমাদের উপর থেকে যদি লোড পড়ে, আমরা জানি উপর থেকে লোড পড়লে ডিফ্লেকশন হয় এরকম, যেখানে উপরে হয় কম্প্রেশন, নিচে হয় টেনশন। তার মানে যখন টপ ফাইবারে বের করতেছি তখন উপরে কম্প্রেশনের জন্য নেগেটিভ -144, আর যখন বটম ফাইবারে বের করতেছি বটম ফাইবারে হয় টেনশন, তাই -600 প্লাস 144। তাহলে এখান থেকে টপ ফাইবারে আমরা স্ট্রেস পাইতেছি -744 psi, আর বটম ফাইবারের ক্ষেত্রে আমরা স্ট্রেস পাইতেছি হচ্ছে -456 psi। জাস্ট এতটুকুই। এখানেও আমাদের যেহেতু জাস্ট আমরা একটা পয়েন্টে আমরা পজিশন বের করছি, শুধুমাত্র একটা পয়েন্টে আমরা প্রেশার লাইনের পজিশন বের করছি, তাই এখান থেকে আমাদের একদম মানে কারেক্টলি প্রেশার লাইন ড্র করা যাবে না, বা এখানে আমাদের প্রশ্নের প্রেশার লাইন ড্র করতে বলেও না, আমাদের জাস্ট স্ট্রেস ক্যালকুলেশন করতে বলতেছে সেকেন্ড কনসেপ্টের ইয়ে দিয়ে, আমরা সেকেন্ড কনসেপ্ট দিয়ে
টোটাল স্ট্রেসটা ক্যালকুলেশন করছি বটম এবং টপ ফাইবার। এটাতে কারো কোনো অসুবিধা আছে? এই প্রবলেমে কারো কোনো সমস্যা আছে? এই প্রবলেম গুলো একটু ভালো করে মানে বাসায় প্র্যাকটিস করেন, এগুলো একটু দেখেন। আপনারা হয়তো এই সেমিস্টারটা কিন্তু খুবই শর্ট সেমিস্টার। এই যে আপনাদের মিড টার্মের তো আপনারা এক্সাম স্লট পাবেন চুজ করার জন্য, আমি আনঅফিসিয়ালি একটু জানাই। সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে সম্ভবত 29 তারিখ এবং মানে সহজ কথায় ওই ওই সপ্তাহের বুধবারে এবং শুক্রবারে। সো এটা হয়তো আইদার 29 তারিখ নাকি 30 তারিখ, 1 তারিখ, এরকম কোনো একটা টাইমে আর কি, বুধবার এবং শুক্রবারে, মানে এই মাসের শেষের দিকে আর কি, এই মাসের শেষ 29 বা 30 তারিখে যে যেদিন বুধবার আছে ওই দিন, এবং তার সাথে হচ্ছে শুক্রবারে। মানে আমরা মোটামুটি হচ্ছে এই উইকের কালকের ক্লাসটা পাবো, পরশু দিনের ক্লাস পাবো, এবং সামনের সপ্তাহে আমরা আরো 3টা ক্লাস পাবো। তো এই উইকের কালকের ক্লাসের মধ্যে মানে মোটামুটি আমার থার্ড কনসেপ্ট প্রায় শেষ হয়ে যাবে, বা আশা করি শেষ হয়ে যাবে। নেক্সট উইকে যে 3টা ক্লাস পাবো বা ফ্রাইডে সহ যে ক্লাসগুলো পাবো, সেখানে আমরা ওই প্রি স্টেজ লস আর একটা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাও কভার আপ করে ফেলতে পারবো। ওই চ্যাপ্টারটাও ইজি চ্যাপ্টার। কিন্তু যেহেতু টাইম খুবই কম, মানে আজকে অলরেডি 16 তারিখ, আপনাদের পরীক্ষা হয়তো আর ওই 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ অ্যাট বেস্ট টাইম পাইতেছেন। এর মধ্যে আসলে পড়া জমায় রাখলে কিন্তু বিপদে পড়ে যাবে। তাই আসলে যেটুকু যা পড়াইতেছি এগুলো একটু ভালো করে পড়েন। আর মিডের আগে সিলেবাস তো খুবই সহজ, জাস্ট প্রি স্ট্রেসিং কনসেপ্ট, এরপরে প্রি স্ট্রেসিং লস, ওই লসটাও খুবই সহজ। তো কেউ যদি খুব জাস্ট মিডটা খুব ভালো করে দিতে পারে তাহলেই তো তার আর কি ফেল আসার কোনো সম্ভাবনা থাকে না। কারণ এখানে যে ম্যাথগুলো করাইতেছি প্রত্যেকটা ম্যাথেরই প্রসেস সেম, প্লাস প্রত্যেকটা কনসেপ্ট থেকে একটা ম্যাথ যদি পুরো, একটা স্ট্যান্ডার্ড ম্যাথ যদি পুরোটা ভালো মতো বুঝতে পারেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ক্লাস টেস্ট নিয়ে আমি কথা বলবো। ক্লাস টেস্ট হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে এই বুধবারে এটা কনফার্ম করতে। আপনাদেরকে আমি বলছিলাম ক্লাস টেস্টের সিলেবাসটা বলছিলাম মনে হয় ফার্স্ট কনসেপ্ট, প্রি স্ট্রেসিং এর ফার্স্ট কনসেপ্ট, তাই তো? ফার্স্ট কনসেপ্ট বলছিলাম না সেকেন্ড কনসেপ্ট? আচ্ছা, হ্যাঁ। এই যে ফার্স্ট কনসেপ্টের এখান থেকে আমি এক্সাম্পল করাইছি হচ্ছে 4.1 করাইছি, 4.2 করাইছি, এরপরে হচ্ছে আর একটা করাইছি সেটা হচ্ছে 4. এটাও তো করাইছি মনে হয়। এটা কি করাইছিলাম? আচ্ছা, আর একটা করাইছিলাম হচ্ছে এক্সাম্পল 4.5, এটা করাইছিলাম তাই তো? আচ্ছা, এছাড়াও এছাড়াও বাকি যেগুলো আছে সবগুলো একই প্রসেস। সো এই তিনটা, আশা করি এই তিনটা ম্যাথ প্র্যাকটিস করলে এর মানে যে প্রবলেমই আসুক না কেন সবগুলাই সলিউশন করতে পারবে। তাহলে ফ্রাইডেতে মানে যারা ক্লাস উপস্থিত আছেন, ফ্রাইডেতে অনেকেই ছিলেন না, ভালো করে জেনে রাখেন। ফ্রাইডেতে ক্লাস টেস্ট সিলেবাস আমি গুগল ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিব। সিলেবাসটা হচ্ছে এই ফার্স্ট কনসেপ্টের এক্সাম্পল 4.1, 2, 4.5, এই তিনটা ভালো মতো প্র্যাকটিস করে করে এখানে তিনটা ভালো মতো প্র্যাকটিস করলে এখানে মোটামুটি যেভাবেই দেওয়া হোক না কেন আশা করা যায় সবগুলোই সলিউশন করতে পারবেন। আর ক্লাস টেস্টের পরে কিন্তু অবশ্যই ক্লাস হবে। তো এখন তো ফ্রাইডে আমাদের 2 ঘন্টা করে ক্লাস টাইম, আমি চেষ্টা করবো যে 1 ঘন্টা পরে 10 মিনিট ব্রেক দিয়ে আর 1 ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে আমরা ক্লাসের শেষের দিকে নিব, সমস্যা নেই। ইনকমপ্লিট পরীক্ষা শেষ হবে কয়টায়, মানে সেকেন্ড স্লটে যাদের কারোর কি পরীক্ষা আছে সেকেন্ড স্লটে, মানে 5টা থেকে 7টা স্লটে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অসুবিধা নাই, আমরা মানে ক্লাসের শেষের দিকেই নিব ক্লাসটা, ক্লাসের শেষের দিকেই নিব, অসুবিধা নাই। আচ্ছা, আমরা থার্ড কনসেপ্টের একদম কিছু বেসিক জিনিস দেখে রাখি। ম্যাথমেটিক্যাল প্রবলেমস আগামী ক্লাসে সলিউশন করব আমরা, জাস্ট কিভাবে সলিউশন করতে হয় বা থার্ড কনসেপ্টটা কি বলতেছে এরকম কিছু দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। সো থার্ড কনসেপ্ট, যেটা থার্ড কনসেপ্টটাকে বলা হয় লোড ব্যালেন্সিং কনসেপ্ট। লোড ব্যালেন্সিং কনসেপ্টটাতে কি আসে, লোড ব্যালেন্সিং কনসেপ্টটাতে আসে হচ্ছে আমাদের একটা প্রি স্ট্রেসিং মেম্বারের উপরে বা প্রি স্ট্রেসিং, আমি যদি ফর এক্সাম্পল বিমের কথাই বলি,
বিমের উপরে আমাদের সাধারণত কিভাবে লোড আসতে পারে, এবং সেখানে আমাদের যে টেন্ডন প্রোফাইল বা কেবল প্রোফাইল থাকে, সে প্রোফাইলটা আসলে কিভাবে সে লোডটাকে ব্যালেন্স করে। এখানে আমি কিছু জেনারেল কেবল প্রোফাইল দেখাই এবং তার ইকুইভ্যালেন্ট লোডিং, এই জিনিসটা একটু দেখাই। প্রথমত দেখানো আছে যে জাস্ট একটা বিম আছে, যে বিমটার হচ্ছে এখানে একদম স্ট্রেট একটা কেবল দেওয়া আছে বা স্ট্রেট একটা টেন্ডন দেওয়া আছে। এটার ইকুইভ্যালেন্ট লোডিং মানে হচ্ছে এখানে যেরকম প্রোফাইল দেখানো আছে, এই প্রোফাইলের মাধ্যমে এই প্রোফাইলটা তখন ইফেক্টিভ হবে যখন আমাদের এই যে বিমটা আছে সেই বিমটার উপরে ডাইরেক্ট এরকম কোনো ভার্টিক্যাল লোড আসবে না, কিন্তু দুইটা সাপোর্টে মোমেন্ট আসবে। যেরকম মুভমেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রোফাইলটা দেখতেছে, এই প্রোফাইলটা হচ্ছে একটা ইফেক্টিভ প্রোফাইল হিসেবে কাজ করবে। আবার যদি এরকম হয় যে আমাদের এই যে বিমটা আছে সেই বিমটার শুধু মিড পয়েন্টে, অন্য কোথাও কোনো ফোর্স নাই, মিড পয়েন্টে এরকম একটা পয়েন্ট লোড আছে, তাহলে কি হবে, আমাদের প্রোফাইলটাকে কি করতে হবে, এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে মিড বরাবর একটা ফোর্স দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেবল প্রোফাইলটা হয় এরকম, জাস্ট তার মিড পয়েন্ট পর্যন্ত এরকম। এবং এই প্রোফাইল গুলো আমরা তৈরি করতে পারি হচ্ছে আমাদের যে মানে পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে সেটা বলছিলাম যে প্রথমে একটা ডাক পাইপের মাধ্যমে বা ডাক পাইপের মধ্য দিয়ে আমাদের যে কেবল গুলো আছে বা স্ট্যান্ড গুলো বা টেন্ডন গুলো আছে সেগুলোকে পাস করায় রাখা হয়। তো আমরা আমাদের ডিজায়ার্ড শেপ অনুযায়ী আমরা সেরকম ডাক পাইপ শেপ করে রাখতে পারি। এরপরে আমরা যখন কংক্রিট কাস্টিং করি তখন কংক্রিট কাস্টিং করার পরে আমরা যখন টেনশন ফোর্স দেই, তখন টেনশন ফোর্স দিলে এই বিভিন্ন প্রোফাইল অনুযায়ী সে রিয়াক্ট করে বা সেই বিভিন্ন প্রোফাইল অনুযায়ী সে রেজিস্টিং ফোর্স প্রয়োগ করে। সব থেকে কমন যে প্রোফাইল সেটা হচ্ছে এটা, কারণ আমরা যদি যে কোনো একটা মেম্বারের কথাই চিন্তা করি তার উপরে ইউডিএল আসলে আসেই। কারণ যদি আমরা বাইরের কোনো এক্সটার্নাল লোডের কথা ভুলে যাই, আমরা যদি শুধু তার সেলফ ওয়েটের কথাও চিন্তা করি, সেলফ ওয়েটটাও তো ইউডিএল হিসেবেই কাজ করে। তো আসলে ইউডিএল থাকবেই, এবং এই জন্য এটাই হচ্ছে সব থেকে মানে প্র্যাকটিক্যাল কেস। তো এই কেসের ক্ষেত্রে আমাদের যে টেন্ডন প্রোফাইল বা কেবল প্রোফাইল সেটা হয় এরকম প্যারাবোলিক শেপ। আমরা কিছুক্ষণ আগে এরকম প্যারাবোলিক শেপ দিয়ে যে একটা ম্যাথ করলাম, সাধারণত এই শেপটাই হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। তো এই প্যারাবোলিক শেপের ক্ষেত্রে আমরা যখন এই দিক থেকে মানে টেনশন ফোর্স প্রয়োগ করা হয় তখন সেই ক্ষেত্রে আমাদের যে কেবলটা আছে সেই কেবলটা হচ্ছে এইভাবে তার রেজিস্টিং ফোর্স প্রয়োগ করে। ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে যদি আমাদের এই বিমের উপরে থার্ড পয়েন্ট লোডিং থাকে, অর্থাৎ এরকম যে প্রতি ওয়ান থার্ড ডিস্টেন্স দূরে দূরে একটা লোডিং আছে, এরকম লোডিং আছে বা এরকম দুই পাশে দুইটা পয়েন্ট লোডিং আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কেবল প্রোফাইলটা হয় এরকম। এই কেবল প্রোফাইল তো যখন আমাদের কংক্রিট কাস্টিং করার পরে যখন এই দিক থেকে আমরা টেনশন ফোর্স প্রয়োগ করি তখন এই বরাবর সে একটা রেজিস্টিং ফোর্স দেয় এবং এই বরাবর একটা রেজিস্টিং ফোর্স দেয়। এই ফোর্স দিয়ে আমাদের এক্সটার্নাল যে লোড গুলো আছে সেই এক্সটার্নাল লোড গুলোকে তারা রেজিস্ট করতে পারে। এখানে একটা ডেরিভেশন আছে। ডেরিভেশনটা বলতেছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর ব্যালেন্সিং লোড অফ এ প্রি-স্ট্রেসড কংক্রিট বিম সাবজেক্টেড টু বেন্ডিং ইউডিএল। এই ডেরিভেশনটা আসলে কি বুঝাইতেছে? এই ডেরিভেশনটা বুঝাইতেছে, ধরেন আমার বিমের উপর যদি একটা ইউডিএল লোড থাকে, তাহলে আমার এখানে যে কেবলটা আছে বা টেন্ডনটা আছে সেই টেন্ডন বা কেবলটাকে কত ফোর্সে টানতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেই ফোর্সটা সেই ফোর্সটার ভ্যালু আমরা কিভাবে বের করব, সেটারই এখানে একটা ডেরিভেশন দেওয়া আছে। তো এই ডেরিভেশন আপনাদের পরীক্ষার জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এই জিনিসটা তাও একটু বুঝাই রাখি যে আসলে এই ভ্যালুটা আলটিমেটলি আমরা ইউজ করবো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা জানার জন্য আমরা একটু দেখি। প্রথমত কি করা হয়েছে, প্রথমত আমরা এখানে দেখাইছি যে আমাদের এই সিম্পলি সাপোর্টেড বা বিমের উপরে একটা উপর থেকে ইউডিএল লোড আসতেছে, এবং এই কেবল প্রোফাইলের মাধ্যমে যখন আমরা এই দিক থেকে মানে প্রিস্টেস ফোর্স প্রয়োগ করতেছি তখন এই যে এরকম সেখানে রেজিস্টিং ফোর্স ডেভেলপ হইতেছে। এটা উপরের দিক টানার ফলে এই যে এই দুই পাশে যে আহ, টান দেওয়ার ফলে এটা উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে এবং উপর থেকে যে ফোর্সটা ইম্পোজ হইতেছে তার এগেনস্টে এরকম রেজিস্টিং ফোর্স প্রয়োগ করতেছে। তো সেই রেজিস্টিং ফোর্সটাকে আমরা এখানে ডাব্লিউ বি দ্বারা প্রকাশ করতেছি। এই এটারই একটা অংশ এখানে নিচে কেটে বড় করে দেখানো আছে, ধরেন সেটা হচ্ছে একদম মিড স্প্যান থেকে সামান্য একটু মানে যে কোনো একটা পজিশনে, ধরেন আমি এই পজিশনের কথা যদি চিন্তা করি তাহলে এইখানে যে অংশটুকু সেই অংশটুকু এখানে উল্টা করে দেখানো হয়েছে। এখানে যেহেতু ডাব্লিউ বি যেটা সেটা উপরের দিকে কাজ করতেছে, সেটাকে আমরা যদি আমরা নর্মাল একটা লোডের কথা চিন্তা করি তাহলে সেটা যদি আমরা নিচের দিকে দেখাইতে চাই, এই জিনিসটাকে মেনলি এখানে ঘুরায় দেখানো আছে, উল্টা করে দেখানো আছে। এই পজিশনটা হচ্ছে এটা, এখান থেকে যে ডিস্টেন্স মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ফোর্সের ডিস্টেন্স সেটাকে আমরা জানি সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি।
এবং এই বরাবর যে ডিস্টেন্স সেটাকে হচ্ছে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে সাপোর্টে যে ফোর্স, প্রি স্ট্রেসিং ফোর্স, সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে এই পি ফোর্সটা নিউট্রাল অ্যাক্সিস এর সাথে থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করে, থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আমরা যদি নর্মাল জাস্ট ফোর্স ডিভিশনের কনসেপ্ট ইউজ করি বা নর্মাল ভেক্টরের কনসেপ্ট ইউজ করি, যেহেতু এই পি ফোর্সটা এই এই অ্যাক্সিস এর সাথে থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করে, এই বরাবর তার কম্পোনেন্ট হবে হচ্ছে পি কস থিটা 2 এবং ভার্টিক্যাল বরাবর তার কম্পোনেন্ট হবে হচ্ছে পি সাইন থিটা 2। সেম ভাবে এই বরাবর যখন ফোর্স কাজ করতেছে, এইখানে যে পি ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে এই যে প্রোফাইল, এই প্রোফাইলের সাথে হরাইজন্টালি থিটা 1 অ্যাঙ্গেল তৈরি করে। তো এইখানে যদি আমরা তার কম্পোনেন্ট বের করি, এখানে হচ্ছে হরাইজন্টাল বরাবর তার কম্পোনেন্ট হবে হচ্ছে পি কস থিটা 1 আর ভার্টিক্যাল দিকে তার কম্পোনেন্ট হবে হচ্ছে পি সাইন থিটা 1। এখন এই জাস্ট এই অংশটার উপরে বা এই ফিগারটার উপরে যদি আমরা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন অনুযায়ী সামেশন অফ এফ ওয়াই ইউজ করি, তাহলে দেখি আমাদের আপওয়ার্ড ফোর্স কি কি আছে। সরি, এখানে ডাউনওয়ার্ড ফোর্সটাকে পজিটিভ ধরা হয়েছে, ডাউনওয়ার্ড ফোর্স সেটাকে পজিটিভ ধরা হয়েছে। তাহলে ডাউনওয়ার্ড দিকে কি কি আছে, আছে পি সাইন থিটা 2, আর উপরের দিকে এর এগেনস্টে উপরের দিকে আছে হচ্ছে পি সাইন থিটা 1। তার সাথে আর কি আছে, তার সাথে হচ্ছে এই যে লোড গুলো আছে, এই যে লোড, এই যে ডাব্লিউ বি, এই লোড গুলা কাজ করতেছে। আমরা জানি যদি ইউডিএল একটা নির্দিষ্ট ডিস্টেন্স যদি ইউডিএল কাজ করে, তাহলে সেখান থেকে টোটাল লোডের ভ্যালুটা হচ্ছে ইউডিএল ইন্টু ডিস্টেন্স। তাহলে ইউডিএলটা হচ্ছে ডাব্লিউ বি আর এই বরাবর ডিস্টেন্স হচ্ছে এই যে ডেল এক্স। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই ইকুয়েশন থেকে আমরা আর একটু ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করতে চাই, এখানে বলা আছে এই থিটা 1 এবং থিটা 2 এদের ভ্যালুটা যদি খুবই ছোট হয়, তাহলে সেক্ষেত্রে এই সাইন থিটা 1 ইকুয়াল টু থিটা 1 এবং সাইন থিটা 2 ইকুয়াল টু থিটা 2 লেখা যায়। এটা কেমন? ধরেন যদি সাইন এ ডিগ্রিটা সাপোজ বললাম সাইন 2 ডিগ্রি, তাহলে এই সাইন 2 ডিগ্রির যে ভ্যালুটা আসবে, মানে এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালু অনুযায়ী আমরা লিখতে পারি যে সাইন থিটা 1 ইকুয়াল টু থিটা 1 এবং সাইন থিটা 2 ইকুয়াল টু থিটা 2। এটা আরো সহজে বোঝা যায় হচ্ছে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। যদি এরকম হয়, যদি একটা ট্রায়াঙ্গেল এরকম হয় যে একদম এখানে অ্যাঙ্গেলটা খুবই সামান্য, মানে এই অ্যাঙ্গেলটা যদি খুবই ছোট হয় বা খুবই সামান্য হয়, তাহলে আমরা বলতে পারি এই যে অতিভুজ এবং এখানে যে বাহুটা আছে, এই দুইটা বাহু হচ্ছে প্রায় সেম। বা অনেক ক্ষেত্রে যদি এই সাইন থিটা 1 ইকুয়াল টু থিটা 1 লেখার কথাটার মানে হচ্ছে আমরা এই অতিভুজ এবং এই বাহু এই দুটাকে আমরা বলতেছি দুইটা সমান। তো এটা যদি আমরা বসাই দেই, তাহলে আমরা এই সিম্পলিফাইড ইকুয়েশন এটা দ্বারাই হচ্ছে এখানে, সেটা হচ্ছে থিটা 1 ইকুয়াল সাইন থিটা 1 ইকুয়াল টু থিটা 1 আর সাইন থিটা 2 ইকুয়াল টু থিটা 2, এটা বসাই দিলে এখান থেকে জাস্ট এই অংশটুকু দাঁড়ায় হচ্ছে পি পি থিটা 1। এটা হচ্ছে পরে একটা লাইন কম করা আছে, আমি এখানে দেখে দিয়েছি। সরি, পি থিটা 2 মাইনাস পি থিটা 1, পি থিটা 1 প্লাস এই যে ডেল এক্স ডাব্লিউ বি ইকুয়াল টু 0। এখন থিটা 1 আবার কি জিনিস? থিটা 1টা হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল দিকের সাথে, মানে সহজ কথায় এইখান থেকে যে প্রোফাইলটা নিচের দিকে নামতেছে, কেবল প্রোফাইলটা নিচের দিকে নামতেছে, এটার যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে থিটা 1, যেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এবং আমরা যেহেতু এখানে ওয়াই বা ভার্টিক্যাল দিকে যে পরিবর্তন সেটাকে আমরা ইসেন্ট্রিসিটি দ্বারা প্রকাশ করতেছি, তাই এই ক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাচ্ছে হচ্ছে ডিই বাই ডিএক্স। সেম ভাবে এখন যদি আমরা থিটা 2 বের করতে চাই, থিটা 2টা কোথায়? থিটা 2টা হচ্ছে এই যে সাপোর্টে, the সাপোর্টের টোটাল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এই বরাবর যে পরিবর্তন হইতেছে, অ্যাঙ্গেল পরিবর্তন হইতেছে, সেই থিটা 1 প্লাস এই অ্যাঙ্গেল পরিবর্তনের হার ডিডি ডিটি ডিএক্স অফ থিটা 1 ইনটু ডেল এক্স। এখন যদি এটাকে আমরা ফোকাস করি, তাহলে থিটা 1 ইকুয়াল টু আমরা এখান থেকে ভ্যালু পাইছি হচ্ছে ডিই বাই ডিএক্স, তার সাথে হচ্ছে ডিডিএক্স আবার থিটা 1 ইকুয়াল টু ডিই বাই ডিএক্স ইনটু ডেল এক্স। তাহলে এখান থেকে যদি এই দুইটা গুণ করে দেই, তাহলে ডি স্কোয়ার, মানে এখানে সংস্কৃতে ডাবল ডেরিভেশন ডি স্কোয়ার ই বাই ডিএক্স স্কোয়ার ইন্টু ডেল এক্স। এখন এই এই পুরা থিটা 1 আর থিটা 2 এর ভ্যালুটা যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে জাস্ট যেখানে থিটা 1 ছিল সেখানে ডি বাই ডিএক্স, আর যেখানে থিটা 2 ছিল সেখানে হচ্ছে ডি স্কোয়ার ই বাই ডিএক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই পুরাটা যদি বসাই দিই, বসাই ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের কাটাকাটি এইটা এবং এটা কাটাকাটি হয়ে যায়। আলটিমেটলি আমাদের যে এটা থাকে, যেটুকু বাকি থাকে সেটা হচ্ছে পি ইন্টু ডেল স্কোয়ার ই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ বাই বি। তার মানে কি এখানে এই পি ইন্টু ডি স্কোয়ার ই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ বাই বি,
এটা দ্বারা বোঝানো হচ্ছে এটাকে যদি আমরা এখন দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে মেইনলি আমরা এই যে পি ফোর্সটা আছে সেই পি ফোর্সের ভ্যালুটা পাবো। তাহলে এখানে যদি একবার ইন্টিগ্রেশন করি, একবার ইন্টিগ্রেশন করলে জাস্ট পি একবার এখানে যেহেতু ডাবল ডেরিভেশন ছিল, ডাবল ডেরিভেটিভকে একবার ইন্টিগ্রেশন করলে সেটা সিঙ্গেল ডেরিভেশনে আসে। তাহলে পি ইন্টু ডিই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ বি এক্স প্লাস সি ওয়ান। এই অংশটাকে যদি আমরা আরো একবার ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমরা পিই পাবো, পিই ইকুয়াল টু মাইনাস ডাব্লিউবি, মানে সহজ কথা জাস্ট এই এক্সটাকে আরেকবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু। এটা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন, জাস্ট এই যে এই রাশিটা পাইছিলাম এটাকে দুইবার নর্মালি ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করার পর এখানে আবার দুইটা আমরা কোএফিসিয়েন্ট পাইতেছি, একটা হচ্ছে সি ওয়ান আর সি টু। এখন আমাদের দুইটা লিমিট অ্যাপ্লাই করতে হবে, দুইটা লিমিট অ্যাপ্লাই করে সি ওয়ান এবং সি টু এর ভ্যালুটা বের করতে হবে। তো সেই লিমিটটা কি? লিমিটটা হচ্ছে আমরা প্রথম লিমিট যদি বলি, একদম সাপোর্টে আমাদের ইসেন্ট্রিসিটি জিরো এবং এই সাপোর্টের ইসেন্ট্রিসিটি জিরো। তাহলে যদি এইখান থেকে চিন্তা করি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ই ইকুয়াল টু জিরো, এটা যদি বসাই তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ই ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে এখান থেকে আমরা যেখানে যেখানে এক্স আছে সব ভ্যালুগুলো জিরো বসাইলে আলটিমেটলি সি টু ইকুয়াল টু পাবো জিরো। এই দুই নম্বর ইকুয়েশনে এক্স ইকুয়াল টু জিরো বসাইলে আলটিমেটলি ভ্যালু পাবো হচ্ছে জিরো। সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে এট এক্স ইকুয়াল টু এল ই ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে একদম এই সাপোর্টে ইসেন্ট্রিসিটি জিরো। এটা যদি বসাই দেই তাহলে সেখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জাস্ট এল বসাই দিব। এল বসাই দিলে এখান থেকে সি ওয়ান, জাস্ট এই দুই নম্বর ইকুয়েশনে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে সি ওয়ান এর ভ্যালুটা পাই হচ্ছে ডাব্লিউ এল ডিভাইডেড বাই টু। এখন একদম আমাদের যে প্রথম ইকুয়েশন, এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনে আমরা সব ভ্যালু বসাই দিই। এক নম্বর ইকুয়েশনে সব ভ্যালু বসাই দিলে আলটিমেটলি আমাদের দাঁড়ায় পি ইন্টু ই ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ডাব্লিউ বি এল ডিভাইডেড বাই টু ইন্টু এক্স। এখান থেকে যদি আমরা ডাব্লিউ বি এক্স কমন নিয়ে নেই তাহলে ডাব্লিউ এক্স বি এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এল মাইনাস এক্স। এখন আমরা যদি একদম মিড স্প্যানের কথা চিন্তা করি, একটা বিমের যদি একদম মাঝখানে চিন্তা করি তাহলে মাঝখানে যদি চিন্তা করি তাহলে এখানে যে ইসেন্ট্রিসিটি বা এখানে যে ম্যাক্সিমাম স্যাগ সেটাকে ইসেন্ট্রিসিটিটাকে এখানে জি দ্বারা প্রকাশ করা হইতেছে। তাহলে একদম মিড স্প্যান মানে কি, টোটাল লেন্থটা যদি এল হয় তাহলে তার মিড স্প্যান হবে এল বাই টু। তাহলে এট এক্স ইকুয়াল টু এল বাই টু আমাদের সেই ইসেন্ট্রিসিটি ই যেটা সেটাকে প্রকাশ করতেছি আমরা জি দ্বারা। তাহলে পি ইন্টু জি ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ বি বাই টু ইন্টু জাস্ট যেখানে এক্স ছিল সেখানে এবার হয়ে যাবে এল বাই টু। তাহলে এখানে আগে ছিল হচ্ছে এক্স বাই টু, তাহলে এক্স এর জায়গায় এল আর টু তে চলে আসে এল বাই ফোর ইন্টু এল মাইনাস এল এক্স ইকুয়াল টু এল বাই টু। পুরোটা যদি ক্যালকুলেশন করে তাহলে আলটিমেটলি আমাদের যে প্রি স্ট্রেসিং রিকোয়ার্ড ফোর্স, এই রিকোয়ার্ড প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে ডাব্লিউ বি এল স্কোয়ার ডিভাইডেড বাই এইট জি। তার মানে হচ্ছে আমরা আমাদের একটা সিম্পলি সাপোর্টেড যদি বিম থাকে এবং সেখানে যদি এই ডাব্লিউ বি মানের ফোর্স মানে ইউডিএল দেওয়া থাকে তাহলে সেখানে প্রি স্ট্রেসিং ফোর্স কতটুকু হবে সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। সেই ফর্মুলাটার জন্য আমাদের কি কি এই ডাব্লিউ বি বা ইউডিএল যেটা সেটা তো আমরা জাস্ট আমাদের যে গিভেন কোয়েশ্চেন বা আমাদের যে গিভেন সিনারিও সেখান থেকে আমরা ইউডিএল ক্যালকুলেশন করতে পারবো। এলটা হলো আমাদের স্প্যান লেন্থ, মানে হচ্ছে একটা গার্ডার মানে একটা পায়ার থেকে বা একটা কলাম থেকে আরেকটা কলাম বা পায়ারের ডিস্টেন্স। আর জি যেটা জিটা হচ্ছে আমরা এতদিন যেটা ইসেন্ট্রিসিটি বলে আসছি, এখানে আমরা চাইলে ইউও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে চাইলে আমরা ই দ্বারাও লিখতে পারি, ইসেন্ট্রিসিটি দ্বারাও লিখতে পারি, মানে এই জিটা হলো ইসেন্ট্রিসিটি, জাস্ট মিড স্প্যানের যে ইসেন্ট্রিসিটি সেটাকে এখানে জি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে আমরা চাইলে ইও লিখতে পারি। তাহলে জাস্ট তিনটা আমাদের এখানে ভ্যারিয়েবল, একটা হচ্ছে আমাদের ইউডিএল, আর একটা হচ্ছে স্প্যান লেন্থ আর ইসেন্ট্রিসিটি। এই তিনটা জিনিস আমরা জানতে পারলে সেখানে কি পরিমাণ প্রি স্ট্রেসিং ফোর্স দিতে হবে সেই প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটাও আমরা বের করতে পারবো। এই টাইপের প্রবলেম আমরা আশা করি নেক্সট ক্লাসে সলভ করব। আগামীকালকে যে অনলাইন ক্লাস আছে সেখানে থার্ড কনসেপ্টের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেই ম্যাথমেটিক্যাল